আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 2.2 এর প্রশ্ন 12 নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন 12, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আর কত টাকা ঋণ থাকবে? এটা হচ্ছে প্রশ্ন। এখন সমাধানে যাব। সমাধান লিখব, দেওয়া আছে মূলধন পি ইকুয়াল টু 5,000 টাকা। এটা কোথায় পেলাম? এই যে 5,000 টাকা ঋণ নিয়েছে, এটাই হচ্ছে মূলধন। আর মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে মূলধন। 5,000 টাকা ঋণ নিয়েছে, তো 5,000 টাকা হচ্ছে মূলধন। মূলধন পি ইকুয়াল টু 5,000, কারণ মূলধনকে পি দ্বারা প্রকাশ করা হয়। তারপর মুনাফার হার 8%। এই যেখানে বার্ষিক 8%, বার্ষিক 8% যে কথা, বার্ষিক শতকরা 8 টাকা একই কথা। তো এটাই হচ্ছে মুনাফার হার। বার্ষিক 8% হচ্ছে মুনাফার হার। মুনাফার হার আর ইকুয়াল টু 8%। তারপর সমান দিয়ে উপরে 8, নিচে এই পার্সেন্টেজ চিহ্ন উঠিয়ে 100 দিয়ে দিব। এখানে টাকা লিখব। এবার এই 8কে 100 দিয়ে ভাগ দিলে হয় 0.08 টাকা। 0.08 টাকা। সময়কে n দ্বারা প্রকাশ করা হয়। সময় n ইকুয়াল টু 1 বছর। আর সময় n ইকুয়াল টু 1 বছর নেবে। এখন আমরা 1 বছরেরটা বের করবো, এই জন্য 1 বছরটা নেব এখানে। আমরা জানি, যেহেতু বলেছে প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। প্রতি বছর মানে 1 বছর। তো আমরা এখানে 1 বছরের সময় n ইকুয়াল টু 1 বছর এখানে ধরবো। সময় n ইকুয়াল টু 1 বছর। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন c ইকুয়াল টু p ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার হোল n। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন। সুতরাং 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হবে, 1 বছরান্তে মানে 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন হবে c ইকুয়াল টু এইটাই। আর n এর জায়গায় শুধু 1 বসবে, কারণ আমরা 1 বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন বের করছি। এই জন্য এখানে n এর বদলে 1 বসবে। তারপর p মানে আসল, আসলের জায়গায় 5,000 বসাবো। 1 এর জায়গায় 1 থাকবে। আর হচ্ছে মুনাফার হার। মুনাফার হার হচ্ছে 0.08। এই যে 0.08, এটা বসায় দেব। আর পাওয়ার ছিল 1, উপরের 1 না লিখলেও কোনো সমস্যা নেই। এবার এই 5,000 এখানে থাকবে 1, আর এটা যোগ করলে 0.08 যোগ করলে কত হয়? 1.08 টাকা। এবার এই দুইটা গুণ, 5,000 গুণ 1.08, এই দুইটা গুণ দিলে হবে 5,400 টাকা। 5,400 টাকা। তাহলে 1 বছরান্তে মানে 1 বছর শেষে, বছরান্তে মানে বছর শেষে, 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন কত? 5,400 টাকা। প্রথম কিস্তিতে শোধ করেন 2,000 টাকা। প্রথম কিস্তিতে শোধ করে কত? 2,000 টাকা। সুতরাং অবশিষ্ট ঋণ, তাহলে 5,400 টাকা। 5,400 টাকা হচ্ছে এই যে চক্রবৃদ্ধি মূলধন, এটা লিখবো। আর শোধ করেন 2,000 টাকা, এটা লিখবো, বিয়োগ দিব। বিয়োগ দিলে কত হয়? 3,400 টাকা। অবশিষ্ট ঋণ হচ্ছে 3,400 টাকা। সুতরাং দ্বিতীয় বছরের শুরুতে মূলধন কত? 3,400 টাকা। এই মূলধনটাকে P1 ধরলাম, কারণ একবার পি ধরা হয়েছে। 5,000কে পি ধরা হয়েছে, তো এখন 3,400কে P1 ধরবো। তারপর লিখবো, সুতরাং দ্বিতীয় বছরান্তে মানে দ্বিতীয় বছর শেষে চক্রবৃদ্ধি মূলধন, এখানে C2 ধরবো। এই চক্রবৃদ্ধি মূলধনটাকে C2 কেন? একবার C1, একবার C ধরা হয়েছে এখানে, এই জন্য এখানে C2 ধরবো। তারপর P1 ইন্টু 1 যোগ r টু দি পাওয়ার হোল n। P1টা হচ্ছে এই যে এই মূলধনটার P। তারপর সমান দিয়ে P1 মানে হচ্ছে মূলধন, এই যে মূলধন 3,400 লিখলাম। একের জায়গায় 1 থাকবে। আর এর বদলে হবে 3। আর এর মুনাফার হার, হচ্ছে 0.08, এখানে লিখে নিলাম। পাওয়ার হবে 1, কারণ আরো 1 বছরের বের করছি। 1 বছর। দ্বিতীয় বছরের শুরুতে চক্রবৃদ্ধি মূলধন এটা, তার মানে দ্বিতীয় বছরেরটা আমরা বের করছি। যেহেতু দ্বিতীয় বছর, তার মানে 1 বছরেরটা। আর প্রথম বছরেরটা তো বের করা হয়েছে আগেই। এটা হচ্ছে দ্বিতীয় বছর, মানে একটা বছরের হিসাব বের করা হচ্ছে। এবার 3,400 এখানে থাকবে। 1 এর সাথে এটা যোগ করলে কত হয়? 1.08। উপরের পাওয়ারটা 1 থাকলে 1 লেখা লাগে না। এবার এই দুইটা গুণ দিলে কত হয়? 3,672 টাকা। 3,672 টাকা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 3,672 টাকা।
এবার দ্বিতীয় কিস্তিতে শোধ করেন ২,০০০ টাকা। দ্বিতীয় কিস্তিতে শোধ করে কত? ২,০০০ টাকা। কারণ প্রতিবার বলেছে যে প্রতি বছর শেষে তিনি ২,০০০ টাকা করে পরিশোধ করেন। প্রতি বছর শেষে কত করে টাকা পরিশোধ করেন? ২,০০০ টাকা করে পরিশোধ করেন। তো দ্বিতীয় কিস্তিতে শোধ করেন ২,০০০ টাকা। সুতরাং অবশিষ্ট ঋণ এই যে ৩,৬৭২ পেলাম, এটা থেকে বিয়োগ করবো ২,০০০। বিয়োগ করলে কত হয়? ১,৬৭২ টাকা। ১,৬৭২ টাকা। উত্তর হবে ১,৬৭২ টাকা।